সবাইকে ক্রিক ফ্রেন্ডজিতে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আমার সাথে আছেন ধারাভাষ্যকার মাঝারুদ্দিন আমি, সাংবাদিকও বটে। না এক্স সাংবাদিক, এখন আমি আচ্ছা ঠিক আছে, এখন আপনি ধারাভাষ্যকার। বাংলাদেশের ম্যাচ ছিল পাকিস্তানের এগেনস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের থার্ড ম্যাচ, কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হয়নি, বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। ফলে বাংলাদেশ পাকিস্তান দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন গেল বাংলাদেশের মিশন, আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অথবা এই পার্টিকুলার ম্যাচ নিয়ে তেমন সম্ভবত কথা বলার কিছু নাই, বাট ওভারঅল দেশের ক্রিকেট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, ফ্রুটফুল কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি ভাই শুরুতে যদি বলি, সাকিব আল হাসানের মনে একটা কোট আছে যে আপনি যদি দেখেন কোনো আইসিসি টুর্নামেন্টে আমরা আসলে 50% বা 3টার বেশি ম্যাচ জিতিনি। ঘটনা কিন্তু সত্য, 7 সালেও 3টা, 11 বিশ্বকাপে 3টা, 15 বিশ্বকাপে 3টা, 19 বিশ্বকাপে 3টা, কিন্তু 23 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ 2টা ম্যাচ জিতছে। আবার প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে একটা না একটা ম্যাচ জেতে, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জেতেনি। সো প্র্যাকটিক্যালি স্পিকিং গ্রাফ কিন্তু দিন দিন নিম্নমুখী। তো আসলে আইসিসি টুর্নামেন্টে এই যে বাংলাদেশ কিছুই জিতবে না, হাইয়েস্ট হলে একটা বা 2টা ম্যাচ জিতবে, এটাই কি প্র্যাকটিক্যালিটি? এটাই কি মেনে নেওয়া উচিত? এখন যে আমরা যে ব্যাকগ্রাউন্ড যদি দেখি, তাহলে তো প্যাটার্ন ধরলে তো মনে হবে যে এর থেকে ভালো আশা করলেই মনে হবে যে একটু বেশি কিছু আশা করছি কিনা, বরং আগের চেয়ে আরো খারাপ হচ্ছে কিনা। হ্যাঁ, মানে এখন তো আপনার খারাপ ভালোর হিসাবটা কখন করবেন? যখন আপনার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে তখন আপনি বলবেন ভালো হচ্ছে, যখন গ্রাফ নিম্নমুখী হবে তখন আপনি বলবেন ভালো হচ্ছে না। আর যদি একটা সার্টেন স্টেজে গিয়ে আটকে যায় তাহলে বলবেন গ্রোথ হচ্ছে না। সো বাংলাদেশ ক্রিকেটের ওই গ্রোথটা হচ্ছে না। আমি প্যাটার্ন উপরে নিচে এটা আসলে সারা বছর অনেকও খেলা হয়, আইসিসি ইভেন্টে ধরেন 7টা 8টা বা 6টা 5টা ম্যাচ হয়। সো ওইটার বেসিসে পুরা ক্রিকেটের যে আমাদের ইমপ্রুভমেন্ট বা ডিক্রিজ ওইটা আমরা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আইসিসি ইভেন্টে আমাদের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এটা তো অবভিয়াসলি। এবং এই জায়গায় গ্রোথটা আমাদের আটকে গেছে। আমাদের বড় মঞ্চে যদি আমরা দেশ হিসেবে, দল হিসেবে কোনো ইমপ্রেসিভ কিছু না করতে পারবো, তাহলে আমাদেরকে কেউ সমীহ করবে না। এখন আফগানিস্তান যে ক্রিকেট খেলছে লাস্ট 2-3টা আইসিসি ইভেন্টে, তারা বড় বড় ম্যাচ জিতছে, সেমিফাইনালের মতো জায়গায় যাচ্ছে। এই জিনিসগুলোই বোঝা যায় যে এই দলটা আরো ইমপ্রুভ করার মতো সিচুয়েশনে আছে। কিন্তু বাংলাদেশকে নিয়ে এখন কিন্তু কেউ ওইভাবে বেশি পজিটিভলি বলার আগে দুইবার ভাবতে হবে যে আসলে যে আমি একটা কথা বলবো এটার বেসিসটা কি। এই জন্যই একটু আমরা বলতে পারেন যে আমাদের কোনো গ্রোথ এখন আর লক্ষণীয় না। আপনি বললেন আইসিসি টুর্নামেন্টে গ্রোথ হচ্ছে না, ওভারঅল হয়তো বা একটু ইমপ্রুভ হচ্ছেও। আসলে কি হচ্ছে? কারণ আপনি যদি দেখেন আজ থেকে 10 বছর আগে আমি ফিরে যাই, 15 ওয়ার্ল্ড কাপের ঠিক পরে এসে বাংলাদেশ পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকার সাথে 9টা ম্যাচ খেললো, 7টা বাংলাদেশ জিতছিল। 6টা ম্যাচে বাংলাদেশ 6-এর চেয়ে বেশি রান রেটে ব্যাটিং করছিল ওডিআইতে। বাট এখনো মানে রেয়ারলি 6-এর চেয়ে বেশি রান রেটে বাংলাদেশ ব্যাটিং করে। গত 10 বছর, 15 থেকে 25, 10 বছরে বাংলাদেশ মাত্র 21 বার 300+ রান করতে পারছে ওয়ানডেতে। তাহলে ইমপ্রুভমেন্টটা কোথায়? 10 বছর আগে যেখানে ছিলাম এখনো কি ওখানেই নাই ওভারঅল? হ্যাঁ, ওই তো মানে ইমপ্রুভমেন্ট তো নাই। আমি তো এটাই বললাম যে মানে ইমপ্রুভমেন্ট নাই, গ্রোথ হচ্ছে না। আমাদের প্লেয়ারদের কনসিস্টেন্সি নাই, আমাদের দলের কনসিস্টেন্সি নাই। শুধু আমরা না মোটা দাগে ক্রিকেটটাকে কোনো কিছুতে ফেলতে পারবো না, টু বি ভেরি অনেস্ট। আমাদের অনেক কিছু পারিপার্শ্বিকতা মিলায় বলতে হবে যে এখন ওভারনাইট কোনো চেঞ্জ হবে না, এটাও সত্যি কথা। কেউ এমন এসে কোনো ওষুধ খাওয়াই দিলে বাংলাদেশ টিম ভালো হয়ে যাবে, হবে না এটা। ইট টেক্স টাইম। কিন্তু আমরা যে মাটির নিচে কাজটা করার, ওই কাজটা আমরা করছি না, যার কারণে যেখানকারটা ওখানেই আছে। কোনোদিন আমরা কালেকটিভলি পারফর্ম করলে দল ভালো খেলে, কোনোদিন কালেকটিভলি পারফর্ম না করলে যেটা হওয়ার ওইটাই হয়। এই জায়গাটাতে আমাদের মনে হচ্ছে যে একটা শুরু বলি, বারবার বলি, আমি টায়ার্ড হয়ে গেছি এটা বলতে বলতে ফয়সাল। আমরা 2023 ওয়ার্ল্ড কাপে বলেছি যে এরকম হচ্ছে, আমরা এরপরে অনেক টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা বলছি যে গ্রোথ হচ্ছে না, আমাদের নতুন করে শুরু করতে হবে। এখন নতুন করে শুরু করা মানে কিন্তু ঢাক ঢোল পিটায়ে একদম আমরা হারিম ধারিম করে ফেলছি না। আপনাকে মানে মাটির নিচে থেকে, আন্ডার দ্য রাডার থেকে অনেক কিছু করতে হবে, যেটা হয়তো শুরুর দিকে দৃশ্যমান হবে না প্রথম 1 বছর, 2 বছর, 3 বছরে, কিন্তু আপনি জানতেছেন যে একটা ইমপ্রুভমেন্ট আসতেছে, বা একটা আপনি যদি কাজ করবেন কাজের ফল আপনি পাবেনই। আমাদের ওই জায়গাটায় সবসময় হ্যাভ হ্যাজার্ড মনে হয়, যে খুব অগোছালো এবং সব কুইক সলিউশন চাই আমরা, ইনস্ট্যান্ট আমাদের একটা দরকার। এই সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে কি করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, আচ্ছা চ্যাম্পিয়ন। এইভাবে তো প্ল্যান হয় না। আপনি এভাবে হয়তো 1টা 2টা ম্যাচ জিতে যেতে পারবেন, কিন্তু একটা টুর্নামেন্টে
জিততে হলে বা ভালো জায়গায় যেতে হলে আপনাকে দল হিসাবে ইউনাইট হইতে হবে। আমাদের প্রতিবারই মনে হয় যে আমরা ওইভাবে ইউনাইট না। আমার এটা হচ্ছে যে তখন কনফিডেন্সও আসে না যে দলের প্রতি। কেউ যদি বলে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে তখন শুনতে একটু হাস্যকর মনে হয়। আচ্ছা ভাই, কদিন আগে জুয়ার ভাই একটা হেডলাইন করছে যে 350 ওয়ার্ল্ডে বাংলাদেশ 250তে আটকে আছে। আমি টোটালি একমত। ভালো নিউজ। হ্যাঁ, আমি টোটালি একমত। এবং আমি ওই যে ওই কম্পারিজন করলাম, ইংল্যান্ড 4 বছরে 37 বার 300 প্লাস করছে, বাংলাদেশ 10 বছরে 21 বার। সো ওই দিন ইমরুল কায়েসও আমার সাথে একমত হয়েছে যে মানসিকতায় সমস্যা। 250 মানসিকতাতে বাংলাদেশ আটকে আছে। ডু ইউ থিঙ্ক এর পেছনে এখন থেকে 15-20 বছর আগে যারা ওয়ানডে খেলা শুরু করছিল তারাই দায়ী? স্পেসিফিক্যালি মাহমুদুল্লাহ এবং মুশফিক মিডল ওভারে তারাই ব্যাটিং করেন, তারাই। এবং মিরাজও লাস্ট যে 2টা সিরিজ দেখেছি 4 নম্বরে এসে তিনি রান রেটের গতিটা একটু কমিয়ে দেন। প্রথম 3জন কিন্তু আফগানিস্তান এগেনস্টে আর ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে আমি একটু মেরে খেলতে দেখেছি। 4-5-6 মিরাজ, মুশফিক, মাহমুদুল্লাহ ওয়ানডেতে এরা এসে মানে খেলা গতিটা কমিয়ে দিচ্ছে কিনা? দেখেন, আমি দায়ী বলবো না, কিন্তু যদি টিমের জন্য আপনি দল গঠন করেন তাহলে টিমের যে প্ল্যান থাকবে ওই প্ল্যান অনুযায়ী যদি কোনো প্ল্যান না খেলে তাহলে তাকে এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হবে যে দিস ইজ ইউর রোল, দিস ইজ ইউর আওয়ার প্ল্যান, আমাদের এই ম্যাচে বা এই সিরিজে আমাদের প্ল্যান এটা, তোমার থেকে আমার আশা এটা। এখন যদি এটা দেখার পরও আমি জানি না এটা আমি কিভাবে হাইলাইট করবো যে কোন ম্যাচে কি স্পেসিফিক সিচুয়েশন এক এক সময় এক রকম, বাট যদি এরকম হয়ে থাকে তাহলে টিম ম্যানেজমেন্টের উচিত ওই প্লেয়ারের সাথে ওই সিলেকশন কমিটির সাথে সবাই মিলে বসা যে দেখেন না ওনার কাছ থেকে আমি এটা চাচ্ছি, এটা পাচ্ছি না, কিন্তু উনি অন্য সিচুয়েশনে করে দিচ্ছে, তাহলে কি আমার এই প্লেয়ারটাকে আমি কখন টানবো বা আদৌ টানবো কি না, নাকি এটা আমার প্ল্যানের সাথে ফিট ইন করছে না, তখন গিয়ে আমি ওই প্লেয়ারটাকে বলতে পারবো যে দেখো তোমার রোল এটা, তুমি যদি এভাবে না খেলো তাহলে তোমাকে নেক্সট সিরিজে নেওয়া হবে না। এখন আপনি বিরাট কোহলির কথাই ধরেন, বিরাট কোহলি অনেক রান করে এই করে, কিন্তু টিমের জন্য যদি না এফেক্টিভ হয় বিরাট কোহলিকে কি ওই কোয়েশ্চেনটা করবে না? অবশ্যই ইন্ডিয়ান টিম বলবে না যে তোমার থেকে তো আমার এটা আশা। বিরাট কোহলি তো নামে খেলতেছে না ভাই, ও গেম সিচুয়েশন অনুযায়ী খেলে, ও রান করে, ওটা দিন শেষে আমরা দেখি বিরাট কোহলি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, বাট টিম তো জানে কোহলি থেকে কি পাচ্ছি আমি, তাই না? 5টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ ফ্লপ করতে পারি, কিন্তু 3টা ম্যাচ যেদিন কোহলি খেলবে খেলে 3টা মানে কিন্তু গ্রেট কনসিস্টেন্সি। আমাদের হয় 5টার মধ্যে একটা, তাও ওই দিন কি হয়ে যায় আমরা খুব খুশি হয়ে যাই, কিন্তু বাংলাদেশ খুব রেয়ার জিতে। হ্যাঁ, খুব রেয়ার দেখবেন যেদিন এরকম ইন্ডিভিজুয়াল কিছু একটা হয় বাংলাদেশ রেয়ার জিতে, যেদিন কালেকটিভলি আমরা খেলি তখন হয়তো আমরা টিমটা জিতে যাই, খুব ভালোভাবে জিতি বা একটা ফাইট করি বা করি। তো এই যে 1-2 জনের উপরই হয়ে আমরা ওইভাবে প্ল্যান যদি করি বা দলকে যদি ভাবি যে প্লেয়ার দলের ঊর্ধ্বে, তাহলে প্রবলেম। কিন্তু এটা আমি এর আগেও মনে হয় আপনাকে বলেছিলাম যে যতদিন না আমরা দলীয় নির্ভর ক্রিকেটার হব বা প্লেয়ার হব ততদিন পর্যন্ত আমাদের আসলে ক্রিকেটটা দলটা উন্নতি হবে না। ভাই, আমার যতদূর মনে পড়ে নাজমুল হোসেন শান্ত সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে কোনো একটা পত্রিকাকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন 4 বড় ভাইকেই চাই, এমন কিছু তিনি বলেছেন। আমি দেখেছিলাম। এখন এইটাই কি বাংলাদেশের মানসিকতাটা প্রুফ করে? কারণ 4 বড় ভাই তো ওনারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করার মতো স্টেটে ছিলেন না। তো সেক্ষেত্রে একজন ক্যাপ্টেন যখন এটা বলে দেয়, এটা কি এক ধরনের হতাশা থেকে, জেদ থেকে বললাম আমি 4জনকে চাই, বা আমি অসহায় তার জন্য বললাম 4জনকে, এরকম কিনা? একটা আছে সেফ তো থাকতে চাবেই, তিনি নতুন ক্যাপ্টেন হয়েছে, 4জন সিনিয়র প্লেয়ারকে নিয়ে তিনি কোনো বেফাস মন্তব্য করতেই পারবেন না। আর একজনকে বললে আরেকজনকে যদি না বলে তাইলে আরেক বড় ভাই মন খারাপ, আরেক সমস্যা। সো কেউ চায় না, সবাই চায় ব্যালেন্স করে থাকতে, কিন্তু ন্যাশনাল টিম তো ব্যালেন্স করার জায়গা না। আমার কাছে এটা মনে হয় যে ন্যাশনাল টিমে তাহলে আপনি যদি কোনো কিছু স্যাক্রিফাইস করেন, এর মানে আপনি একটা দলের ইয়ের সাথে স্যাক্রিফাইস করতে, একটা দেশের সাথে স্যাক্রিফাইস করতেছেন। আমি বুঝলাম যে হ্যাঁ অনেক এক্সপিরিয়েন্স অনেক বছর ধরে দিয়েছে, কিন্তু আমার যদি এখন মনে হয় যে নেক্সট ম্যাচে আমার মনে হচ্ছে যে ওই জায়গায় সিনিয়র একজন না থেকে ওই জায়গায় আমি ওই ইয়াং প্লেয়ারকে দিব, আমি একটা রিস্ক নিব, আমি একটা চান্স নিব, আমি একটা গ্যাম্বেল খেলবো, এই রাইট তো আমার আছে। কিন্তু আমি যদি বলি যে না থাক, ও তো এইভাবে কতদিন হয় বলেন? আর সবকিছুরই একটাই থাকে যে একটা প্লেয়ারেরও পারফরমেন্সেরও কিন্তু একটা পিক টাইম, অফ পিক টাইম, ডিপিং টাইম, অনেক কিছু থাকে। তো আমাদের এই সিনিয়র প্লেয়ার যারা আছে তাদের বয়স হয়েছে কিন্তু 37-38, সো 37-38-এ ওয়ার্ল্ড ক্রিকেটে রেয়ার এরকম হয় না। আর আমাদের এই পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে মনে বাংলাদেশি সবচেয়ে বেশি 37-38 প্লেয়ার আছে, তাই না? যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ।
একটা সময় ছিল যে কোনো আইসিসি টুর্নামেন্টে যাওয়ার আগে আমাদের আমরা হিসাব করতাম আমাদের দলটাই গড় বয়সের দিক দিয়ে সবচেয়ে তরুণ কিনা। এখন আমরা উল্টাটা হিসাব করি সবচেয়ে অভিজ্ঞ কিনা, কিন্তু এইসব অভিজ্ঞতা দিয়ে তো আসলে তেমন লাভ হচ্ছে না। বিশেষ করে নিউজিল্যান্ডের এগেইনস্ট ম্যাচটার কথা বলি, সৌম্য আর তামিমের ওপেনিং জুটির দিকে যদি আপনি তাকান, তারা মানে লাস্ট 5-7টা ম্যাচ 5-5.5 উপর করে রান তুলছে। 10 ওভারে 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচে 55, 57, 58 রান করে তুলছে, এবং পাওয়ার প্লেতে একটা বেশি উইকেট বাংলাদেশ খুব রেয়ারলি হারাইছে লাস্ট 4-5টা ম্যাচে। সেখানে জাস্ট আপনি মুশফিককে খেলানোর জন্য অ্যাকোমোডেট শান্ত ওপেন করলো না, শান্ত আর তামিম ওপেনিং করেছেন নিউজিল্যান্ডের এগেইনস্টে, সৌম্যকে বাদ দেওয়া হয়েছে মুশফিককে অ্যাকোমোডেট করার জন্য। সো এখনো এসে আমি ওই যে ব্যালেন্সই করতে চাচ্ছি, সিনিয়রদের রাখতে চাচ্ছি, এটা কতদিন? ইউ আর নট শিওরলি থিংকিং এই দুইজন 27-এ ওয়ার্ল্ড কাপ খেলবে, ইউ হ্যাভ টু টেক অ্যানাদার 2%, রাইট? তো সেক্ষেত্রে মানে এই মানে মেকশিফট প্ল্যান এদের মন বজায় রেখে এটা আর কতদিন? 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আরেকটা আছে যে আমি বুঝলাম যে সিনিয়র প্লেয়ারকে ব্যাক করা হচ্ছে, সিনিয়র প্লেয়ারকে রেসপেক্ট করা হচ্ছে, এক্সপিরিয়েন্সের মূল্য, কিন্তু আপনার তার রিপ্লেসমেন্টও তো তৈরি করতে হবে। তো তার রিপ্লেসমেন্ট কিভাবে তৈরি হবে? মানে আমরা তো ওই অপশনটা বেঞ্চেই তো নাই, যে স্কোয়াডে কোনো মিডল অর্ডার আছে নাই, তাই না? মানে সো তাহলে আমাদের একজন লেফটি ওপেনার নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এই ধরনের টুর্নামেন্ট অবশ্যই একটু কম্প্যাক্ট থাকে, বাট স্টিল আমরা যদি ভাবি যে এই সিরিজে যদি মুশফিক অ্যাভেলেবেল না থাকে বা রিয়াজ যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমরা কাকে নিব? কেউ কি আছে আদৌ প্রপারলি রেডি? যে আমাদের মনে হচ্ছে আমরা তো গ্যাম্বেলি খেলবো তখনও, যে আচ্ছা ওকে খেলায় দাও, দেখি কি করে। তাহলে তো আপনি এটা তো মানে প্রিপারেশন হইলো না, মানে একটা 6P ফর্মুলা আছে, মানে প্রপার প্রায়ার প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরমেন্স। সো আমি যদি প্রপার প্রায়ার প্ল্যানিংই না করি, আমি পুয়ার পারফরমেন্স প্রিভেন্ট করব কিভাবে? আমাদের তো কোনো কিছু সিস্টেমে নাই, কোনো কিছুর একটা সিস্টেম হইতে হবে। তো এটা তো মানে এমন না যে ফয়সাল চলেন আমাদের কালকে খেলা আছে, চলেন খেলে আসি, আর 2 দিন প্র্যাকটিস করে আমরা ওইটা তো পাড়ার খেলা, ন্যাশনাল টিমের খেলার মধ্যে পার্থক্য। তো আমি তো আমার মানে অন্য আমি টেস্ট প্লেইং নেশন, এটাও একটু বুঝতে হবে। আমার বোর্ডের একটা রেপুটেশন আছে, আমার বোর্ডের টাকা পয়সা আছে, আমরা একটা খুব রেভিনিউ জেনারেট করি, ক্রিকেটের একটা ভ্যালু আছে, মার্কেট আছে। সো আমি ওই জায়গাগুলো যদি ভাবি, তাহলে তো আমাকে এখানে একটা এই সেক্টরটাকে মানে ক্রিকেটিং, যেটা আমি এর আগেও আপনাকে বলছি, বোর্ডের কিন্তু সব বোর্ড ডিরেক্টর কিন্তু ক্রিকেট নিয়ে কথা বলে না। সো আমরা বাট আমাদের হয় কি যে সবাই একটু ইনভলভ হইতে চায়, সবাইকে একটু প্রশ্ন করলে ক্রিকেট নিয়ে সবাই একটু ক্যামেরার সামনে আসতে চায়। তা এটা হইলে হবে না ভাই, আপনার ক্রিকেটটাকে টোটালি সেপারেট করতে হবে ফ্রম দ্য বোর্ড। বোর্ডের আরো অন্যান্য কাজ আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, প্ল্যানিং করা, অনেক টেকনোলজি, অনেক কিছু, টাকা পয়সা রিলেটেড, অডিট, এইগুলো, দ্যাট ইজ ডিফারেন্ট। ক্রিকেট হ্যাজ টু বি টোটালি ডিফারেন্ট। যেমন আমাদের ক্রিকেটারদেরকে দিয়েই এই ক্রিকেটটাকে ঠিক করাইতে হবে। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে সংগঠকও দরকার ওখানে, ওটাকে সুন্দরভাবে রান করার জন্য, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি যদি ক্রিকেটটাকে স্মুথলি রান করতে চান, এখানে কোনো রকম ইন্টারফেরেন্স চলবে না, এখানে একটা প্ল্যানিং থাকবে, লং টার্ম প্ল্যানিং থাকবে, এবং যাকে আপনি দায়িত্ব দিবেন তাকে আপনার ভরসা করতে হবে। আর যাকে দায়িত্ব দেওয়া হবে সে ভরসার লোক হইতে হবে। সে যদি সফট মানুষ হয়, সে যদি আরেকজনকে খুশি করার মানুষ হয়, তাহলে ওইখানেও কোনো কিচ্ছু হবে না। আমাদের একজন স্ট্রিক্ট একজন ওরকম ক্যারেক্টারও গ্রো করেনি, সমস্যা হলো এটা আমাদের দেশে। আমি দেখি না যে ফর্মার প্লেয়াররা একটু বোল্ডলি, একটু ক্যারেক্টার নিয়ে একটা কথা বলছে যে আমাদের দেশের ক্রিকেটে এটা দরকার। হয়তো বাইরে থেকে অনেকে বলে, মানে দেশের বাইরে থাকে যারা, অনেকে এরকম হয়তো আক্ষেপ করে বা বলে, বাট প্রপারলি দেশে যারা রয়েছে তাদেরকে নিয়ে বসে, একবার রিসেন্টলি দেখলাম সব ক্যাপ্টেনদের নিয়ে বসে বোর্ড প্রেসিডেন্ট কথা বলছেন। বাট আমার মনে হয় যে আরো বেশি এলাবোরেটলি তাদেরকে ইনভলভ করা জরুরি। ক্রিকেটটাকে বোর্ডের অন্যান্য কার্যকলাপ থেকে, বোর্ডের যত রেগুলার কোয়েশ্চেন আছে ওটা থেকে সরায় রাখতে হবে। ক্রিকেটিং কোনো কোয়েশ্চেন, আস্ক হিম। যদি এই রিলেটেড কোয়েশ্চেন আগে, ডোন্ট আস্ক মি, আই এম নট মানে ওইটার জন্য এন্টাইটেল টু অ্যান্সার দ্যাট। এইভাবে আমাদের ক্রিকেটে তো আরেকটা বলবো যে ভাই, আমিও এই ফেটার্নিটিতে ছিলাম, বাট মিডিয়া আরেকটু রেসপন্সিবল হইতে হবে। অবশ্যই মিডিয়াকে আরেকটু রেসপন্সিবল হইতে হবে, ইন আ সেন্স যে সবকিছুই যদি আমরা বাজার বা মার্কেট বা ভিউ এর উপর চলে যাই, তাহলে কিন্তু দেশের ক্রিকেটটাকে আমরা ক্ষতি করব। আমাদের এখন হয়ে গেছে যে একটা ফান করার জন্য হইলেও এমন একটা, আমরা জানি যে এটা কিন্তু পাবলিক খাবে, হ্যাঁ করবে, হ্যাঁ দিবে, অনেক ভিউ হবে, কিন্তু পাবলিক গাইলাবে। আলটিমেটলি তো আপনি দেশের ক্রিকেটটাকে ছোট করতেছেন। হ্যাঁ, খারাপ খেলবে, খারাপই, আপনি মানে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করেন, একটা গাইডেন্স দেন, একটা কিছু করেন। আমি তো খুব রেয়ার দেখি যে বাংলাদেশ ক্রিকেটের, পুরো বাংলাদেশ নিয়ে কয়টা নিউজ হাউস নিউজ রিপোর্ট করে। আমি তো দেখি না যে খুলনার মাঠের কি সিচুয়েশন, খুলনার কয়টা ক্রিকেট একাডেমি আছে, বাংলাদেশের 7টা ডিভিশনে কোথায় কি আছে, ক্রিকেটিং এটা এইভাবে তুলে ধরুক সামনে। এগুলা না, আমাদের হলো গিয়ে যে অমুকে কি বললেন, তুমুকের এটা হলো, তুমুকে বললেন এটা হবে না, অমুক ভাইকে চাই না, সাকিব ভাই খেলবেন কি খেলবেন না এই প্রশ্নে এটা বললেন উনি। আমরা আছি এগুলা নিয়ে।
এখন আমি বিশ্বাস করেন আমি মিডিয়া ফলো করি না, নিউজ ফলো করি না, আমার কিছু ভালোই লাগে না এখন, কারণ আমার মনে হয় যে উই আর নট হেডিং টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন, কেউই না। এটা তো সমস্যা। আপনার কাছে মানে এটা অনেক বিস্তারিত উত্তর হবে, বাট রাইট ডিরেকশনটা কি আসলে, মানে কি করা ওভারনাইট ঠিক হবে না, কিন্তু একটা টেস্ট প্লেইং দেশ 2 যুগ ধরে টেস্ট খেলে, জেলা শহরে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার ধরেন গ্রামের বাড়ি গেছে, জেলা শহরে সে নেট করবে এরকম ফ্যাসিলিটি নাই, জেলা শহরে আপনি একটা ব্যাটিং নেট রাখতে পারেননি, এটা পুরোটা ক্রিকেট বোর্ডের দায়। 22-24 বছরের স্ট্রাকচারের ন্যূনতম কিছু হয়নি, তো এইটা যদি আমি শূন্য থেকে শুরু করতে যাই আরো 15 বছর তো লাগবে। তাহলে 15 বছর না লাগলেও আমাদের যে মানে ফ্যাসিলিটি আছে, আমাদের যে টাকা পয়সা আছে, আমাদের যে ক্রিকেট বোর্ডের অনেক ক্ষমতাও আছে ভাই, একটা সরকারকে একটা অ্যাপ্লাই করলে কিছু চাইলে সরকার কখনোই না করে না ক্রিকেট বোর্ডকে। সো ওই জায়গা থেকে আপনাকে তো একটা ফুল প্রুফ প্ল্যানে যেতে হবে। আপনি সাডেনলি একদিন আজকে এটা নিয়ে আমরা পিচ নিয়ে খুব কাজ করতেছি, আমরা খুব সবাই পিচ নিয়ে কথা বলা শুরু করছে, ভাই কি খালি পিচই আপনার দেশের ক্রিকেট ঠিক করে দিবে? জীবনেও না। আপনার প্লেয়াররা কিভাবে খেলছে, প্লেয়াররা কিভাবে উঠে আসছে, এটা নিয়ে আবার কোনোদিন প্লেয়ার নিয়ে শুরু হবে, মানে এই হলো কেউ চারো দিক থেকে জিনিসটাকে ধরবে এটা নাই। আমাদের ইন্ডিয়া কেন উন্নতি করছে? ইন্ডিয়া কিন্তু ক্রিকেটটাকে সবকিছু থেকে আলাদা রাখছে। আপনার কি মনে হয় ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ মিডিয়া থেকে কম? আমার হচ্ছে বেশি না, তারা তো অনেক জায়গায় অনেক কিছুই, কিন্তু তারা তো এখন দেখতেছে যে এটাকে প্রমোট না করে, কারণ ভালো কাজ হচ্ছে ভাই, ভালো কাজ আমি প্রমোট করবই, রেজাল্টও পাচ্ছে তারা। আমাদের তো না করলাম কিছু প্ল্যানিং, না পাচ্ছি কোনো রেজাল্ট, মানে ওয়ান্স ইন আ ওয়াইল কোনো রেজাল্ট আসলে আমরা ওটা নিয়ে অনেক ঢাকঢোল পিটায় ফেলতেছি। আপনার মনে আছে আপনি জিজ্ঞেস করছিলেন আমাকে যে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিতলে কি হবে, মানে আমরা কতটুকু খুশি হব? আমি কেন খুশি হবো এক ম্যাচ জিতে? মানে আমার কি এইম এটাই? তাহলে তো আমার 12-13 টিম হইতে হবে, যে আমরা ওদের মতো করে ভাবতে পারবো যে সিরিয়াস টুর্নামেন্টে গিয়ে একটা যদি ম্যাচ জিতে যাই এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। এইসব ভেবে এখন আমি আপনাকে মনে হয় যে চাইনিজ ব্যাম্বুর স্টোরি একবার বলছিলাম, যে আপনার মাটির নিচে এই চাইনিজ বাম্বুর গাছ হইতে 5 বছর 3 মাস লাগে, এটা 80 ফিট লম্বা হয়, কিন্তু প্রথম 5 বছরে কিছুই দেখা যায় না মাটিতে, পরের 3 বছরে গিয়ে এটা 80 ফিট হয়, 3 মাসে 80 ফিট। তো আপনাকে তো ওইটা ট্রাস্ট করতে হবে। আর আমার মনে হচ্ছে যে রিজিওনাল ক্রিকেটটা ডেভেলপ করা খুব জরুরি, আপনি বললেন না? আচ্ছা ভাই, আমার যতদূর মনে হয় আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার একটা সার্টেইন টার্গেট আছে, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইতে চাই। আফগানিস্তানের দিকে তাকান, আমি বিশ্বাস করি আফগানিস্তানের ওরা ভাবে আমরা কিছুই পারি না, আমাদের আরো অনেক উপরে যাইতে হবে। বাংলাদেশ কি সামহাউ ইন বিটুইন, মানে বাংলাদেশ নিজেদের খুব ছোট মানতে আমার মনে হয় নারাজ, আমার মনে হয় তারা চিন্তা করে যে না আমরা বেশ কিছু পারি, কিন্তু যখন আবার ইন্ডিয়ার উদাহরণ দিতে যায় তখন আবার বলা হয় ইন্ডিয়া তো আমাদের চেয়ে অনেক আগায়। তাহলে এদের টার্গেট কি, এরা কি হইতে চায়, কার মতো হইতে চায়? গুড কোশ্চেন ব্রাদার, ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, মানে হিসাবে তো আমরা বড় ভাবতেই পারতেছি না, এটা হচ্ছে কি সবচেয়ে বড় তো ভাবতেই পারতেছি না, আমরা নিজেদের ছোটও ভাবতেছি না। হ্যাঁ, মানে আমরা মিডিওকার, আমরা মাঝামাঝি আসি, আমরা অল্পতে সন্তুষ্ট, একটু ভালো হলে হ্যাপি, মানে আমরা এই জায়গাটাতেই এখনো আছি। আমরা অ্যাকসেপ্ট করতে রাজি না যে আমাদের ক্রিকেটটা আসলে ওই জায়গায় নাই যে জায়গাটায় মানে আমাদের এতদিনে পৌঁছানো উচিত ছিল, বা আমরা এখন ওই জায়গা নিয়ে কাজ করতে হবে, এইটাও কেউ বলে না। আমরা শুধু ম্যাচ বাই ম্যাচ দেখি যে ক্যাপ্টেন বলছেন যে ভবিষ্যতে আমরা চেষ্টা করবো টপ অর্ডার যাতে দায়িত্ব নিয়ে খেলে। এটা তো খুবই জেনারেল কথা ভাই, আমিও চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালোভাবে থাকার। এটা ব্যাপারটা এরকম হয়ে গেল না, এখন আমি কিভাবে ভালো থাকবো, আমার এটার জন্য কি করতে হবে, আমি মানুষের সাথে ব্যবহারটা ভালোভাবে কিভাবে করব, এটার জন্য আমাকে কি পড়াশোনা করতে হবে, এগুলো তো কেউ কথা বলে না। মানে আমি সাডেনলি বললাম ভালো হয়ে গেলাম, ভালো হয়ে যাবো না তো, তাই না? এই আরেকটা হচ্ছে যে মানে এখন যদি আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের দিকে যাই, আমাদের প্লেয়ারগুলা মানে কেন কনসিস্টেন্ট না, এটার একটা কারণ হচ্ছে কি জানেন? ইন্ডিয়াকে দিয়ে আবার উদাহরণ দিই, তাদের প্রত্যেকটা প্লেয়ার যারা ন্যাশনাল টিমে আসে তাদের হাঙ্গারনেস এত হাই থাকে, আমাদের হাঙ্গারনেসটা কিন্তু অনেক কম। ওরা 30টা 40টা 50টা 100 মারে ডোমেস্টিক সার্কিটে, মারার পরও টিমে জায়গা হয় না, কান্নাকাটি লেগে যায় যে আমাদের কি নিবেনই না। সারফরাজের কথা যদি বলি, এরকম অনেক প্লেয়ার আছে, কারণ 700 রান করলো, তাই না? মানে আমাদের তো ওই হাঙ্গারনেস, এখন আপনি বলবেন আফগানিস্তানে তো নাই, এই নাই, ওই নাই, বাট আমরা তো এখন যদি একটা ভালো উদাহরণ সেট করি তাহলে আমাদের জন্য ভালো। আমরা যদি এদিক ওদিক না চলে, নিউজিল্যান্ডকেই ফলো করেন না আপনি, নিউজিল্যান্ডের ক্রিকেট তো কখনোই ওভার দ্য টপ না, তারা কিন্তু একটা প্রসেসে এসে এখন কিন্তু ওয়ার্ল্ডের টপ 2-3। নিউজিল্যান্ডের ক্রিকেট আমি এই যে লাস্ট কিছুদিন সকালবেলা করে সুপার স্ম্যাশ ওদের ঘরোয়া টি20 আমি ডেইলি দিন দেখতাম, ডেইলি দিন দেখতাম শুধু নিজেদের প্লেয়ারদের নিয়ে, কিন্তু ওইটা দেখে আমি যতদূর বুঝছি ভাই নিউজিল্যান্ডে
অনেক অনেক ভালো প্লেয়ার নাই, না না ভালো প্লেয়ার হাতে গোনা কয়েকজন, হ্যাঁ। ওরাই নাটটা আমি ওই যে করে বললাম না আপনাকে। ঘরোয়া খেলে আর 7 বছর তারপর ন্যাশনাল টিমে আসে। হ্যাঁ আরেকটা হচ্ছে যে মানে আমরা একটা প্লেয়ারকে মানে আমরা জাস্ট ওই মানে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আপনার অ্যাজ আ প্রোডাক্টও দেখতে হবে যে এটা আমার পোটেনশিয়াল প্রোডাক্ট ফর ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, ওর খেলার ধরন এটা, তাহলে আমি ওকে এভাবে প্রিপেয়ার করবো। যতই ওই হোক আমি এখান থেকে একে ডাইভার্ট করবো না, লাগলে এর আমি বেশি স্যালারি দিব, লাগলে এর আমি আলাদা ওর গ্রামের বাড়ি বা যেখানেই থাকে ওখানে আমি ওর জন্য একটা কোচ নির্ধারণ করে দিব, ওর জন্য পিস থাকবে, তোর কিচ্ছু করতে হবে না, আমরা তোকে প্রোভাইড করতেছি, তুই খেলে যা, লিগে খারাপ করছিস কোনো প্রবলেম নাই, তুই খেলে যা, তুই প্র্যাকটিস কর, তুই এটা নিয়ে কাজ কর। এইভাবে প্লেয়ার আমাদের কি নেই, ভালো হইলে ভালো, না হলে ছুঁড়ে ফেলে দেই, এটা কিন্তু খুব খারাপ একটা প্লেয়ারের জন্য। এর জন্য প্লেয়াররা ভয় থাকে যে আমি যে গিয়ে যদি 3 ম্যাচে যদি একটা 30-35 না করি তাহলে তো আমার জায়গা হারায় যাবে, তখন গিয়ে সে 30-35-এর মেন্টালিটিটা আটকে যায়, সে আর নিজেকে বড় পরিসরে ভাবে না। এই যে গিল, তারপরে মানে সূর্য কুমার যাদব, এই টাইপের প্লেয়াররা বড় হইতেছে কেন? এদের চিন্তাধারা বড় হচ্ছে দিনে দিনে, একটা দুইটাতে ওরা স্যাটিসফাইড না এখন আর। এখন তাদের টার্গেট হলো আমি কোহলি ভাইয়ের জায়গা খাই দিব, আমি রোহিত ভাইয়ের জায়গা খাই দিব, আমি ওর জায়গা খাই দিব। ওরা হলো এই চিন্তা করতেছে যে আমি পারফরমেন্স দিয়ে খাবো, এমন না গুটিবাজি করে খাবো। মানে চিন্তাধারাটা অন্যভাবে হইতে হবে। আমাদের ওই হাঙ্গারনেসটা কম, যার কারণে পেয়ে যাই খুব অল্পতে। অল্পতে কোনো জিনিস পাওয়া ভালো না, এটা সবসময় মনে রাখবেন লাইফে। আপনি যত কষ্ট করে একটা জিনিস পাবেন, অনেক ডিলে হবে, তারপর যখন ওইটা পৌঁছে যাবেন তখন আপনি ওটা জীবনে ছাড়তে চাবেন না, তখন গিয়ে হাঙ্গারনেস। আমাদের সিনিয়র প্লেয়ারদের এটা আছে, এটাও কিন্তু আছে, এটাও মানতে হবে আমাদের যে আমরা তাদেরকে স্ম্যাশ করতেছি। এখন যতই যা বলি এই 5-6 জনই কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেস করছে আমাদের। আমরা যদি তামিমের কথা বলি, সাকিবের কথা বলি, রিয়াদের কথা, তারা এক্সট্রা বিট অফ প্র্যাকটিস করে, এক্সট্রা বিট অফ ইনভেস্টমেন্ট করে নিজের খেলার পিছনে, চিন্তা চেতনা চেঞ্জ করেছে, তাদের সার্কেল চেঞ্জ করেছে, তাদের লাইফস্টাইল চেঞ্জ করেছে। কিন্তু শুধু এই মানে একজন দুজন হয় কি, এটা কখনো দলের কাজে আসে নাই। আমাদের সমস্যাটা হয়ে গেছে নাবি বলেন, রাশিদ বলেন, আফগানিস্তানের এই প্লেয়াররা যারা আছে এরা কিন্তু নতুন জেনারেশনকে বরণ করে নিছে। এক্স্যাক্টলি, তারা এদেরকে কখনো বুঝতে দেয় নাই যে আমি বড় প্লেয়ার, কখনোই না। তারা চিন্তা করছে যে আমরা ফ্রেন্ড, উই আর, এটা আমাদের দেশ, আমার রোল আমি করতেছি, একদিন আমি ভালো করবো, একদিন তুই ভালো করবি। যেদিন ও ভালো করলো আমি পারলাম না, আমার ভিতরে কোনো ইনসিকিউরিটি জন্মাবে না। আমাদের ভিতরে এটা হয় নাই কখনো, এই কারণে আমরা টিম হয়ে খেলতে পারি না। আমাদের সিনিয়র প্লেয়ারদেরও মানে আমরা তাদেরকে ভয়ে কেন বাদ দিতে চাই না, এই কারণেই তো। বাইরে আবার চেতাই দিলে তো সমস্যা, আমি বাইরে এগেনস্টে যাবো কেন? মানে এর জন্য আমাদের কোনো ক্যাপ্টেন ডেভেলপ হয় নাই, এর জন্য আমাদের কোনো ভাইস ক্যাপ্টেন ডেভেলপ হয় না, এর জন্য আমাদের কোনো ক্যারেক্টার ডেভেলপ হয় নাই, এর জন্য আমাদের প্লেয়ারদের মধ্যে কোনো বডি ল্যাঙ্গুয়েজ, কোনো একটা, শুধু কিন্তু মাঠের ক্রিকেট না, মাঠের বাইরেও একটা ক্যারেক্টার হওয়া জরুরি। আমাদের প্লেয়ারদেরকে যখন আমি কথা বলি, আমি ছোট করছি না কাউকে, বাট তাদের চিন্তা চেতনা আরেকটু বড় হতে হবে। খালি যে বললেই হবে না যে ভাই মানে আমি চেষ্টা করছি, ভাই একটু আরেকটু মানে ম্যাচুরিটি, একটু স্মার্ট হতে হবে প্লেয়ারদেরকে। এই স্মার্ট করাটার দায়িত্ব আবার বোর্ডের। সো আমরা খালি একজনকে, এক পক্ষকে দোষ করলে হবে না। আপনি যদি খালি বোর্ডকে ঢালাভাবে দোষ করেন সেটাও ভুল হবে, আপনি যদি খালি প্লেয়ারদেরকে দোষ করেন তাও ভুল হবে, শুধু কোচদেরকে দোষ করেন তাও ভুল হবে। এটা সবকিছু সম্মিলিত প্রয়াস। এটা কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু 1 দিন 2 দিন খেলি না, আমরা সারা বছর খেলি। সো এই প্রসেসটা সারা বছর কিভাবে মেনটেন হয়, এইটার একটা মানে সাইকেল তৈরি করতে হবে। অফিস যেভাবে চলে, প্রতিদিন তো বস আপনার কানে এসে পুটুর পুটুর করে না, তাই না? বস আপনার আপনার কাজের ধরন দেখছে, আপনাকে কাজ বুঝাইছে, আপনি ওইটা বুঝে গেছেন, এখন আপনি আপনার লেভেলটা আপ করবেন খালি ডেলি। বস দূর থেকে দেখবে, হ্যাপি হবে, ভালো না লাগবে আপনার এসে বলবে যে ফয়সাল পারফরমেন্স ভালো হচ্ছে না, দ্যাটস ইট। ভাই আমি একটা আপনাকে হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেই। ধরেন 2015 বিশ্বকাপের পরে তো ইংল্যান্ড চেঞ্জ হয়ে গেছে। আমি একটা সাক্ষাৎকারে সম্ভবত শুনছিলাম যে 15 সালের আগ পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কাউন্টি টেস্ট ক্রিকেটারদের জোর করে ওডিআই ক্রিকেটার বানানোর চেষ্টা করতো। যারা টেস্ট খেলতো ইংল্যান্ডের হয়ে তারাই দেখা যেত ওডিআই খেলতেছে। ওয়ার্ল্ড কাপের পরে দে ফ্লিপড ইট, তারা টি-20 ক্রিকেটারদের ওডিআই ক্রিকেটার বানানোর চেষ্টা করছে এবং তারা সফলও হয়েছে। এখনো পর্যন্ত ইংল্যান্ডের যে ন্যাশনাল কোচ থাকে, সে ওই ন্যাশনাল টিমের নিচের যে স্তরগুলো আছে, ইংল্যান্ড লায়ন্স বা অন্যান্য দল, তাদের বইলা দেয় আমি এই ধরনের ক্রিকেট চাই, এই ধরনের কালচার চাই। বাংলাদেশে কি এইটা মানে আনা সম্ভব? বাংলাদেশে এটা কার্যকর করা সম্ভব যে বাংলাদেশে ধরেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল আসবে, ডিপিএল থেকে শুরু করে সামনের ওডিআই দলগুলো যারা টি-20 স্টাইলে ওডিআই খেলার চেষ্টা করবে। ধরেন 1 বছর 1.5 বছর 2 বছর বাংলাদেশ 30 ওভার 35 ওভার 40 ওভার অল আউট হলো, 250 রান করে অল আউট হলো। বাট 27 আসতে আসতে নিয়মিত 300 করার অভ্যাসটা বাংলাদেশে তৈরি করা সম্ভব যদি আমরা টি-20 প্লেয়ারদের ওডিআই প্লেয়ার বানানোর চেষ্টা করি। ওয়াই নট? ভেরি গুড আইডিয়া, ইনফ্যাক্ট ভেরি গুড আইডিয়া। মানে আমার মনে হচ্ছে যে এই যে এখানে ডিরেক্টর অফ ক্রিকেটের কাজটা আসে, মানে আপনার এই প্ল্যানগুলো তো শুধু ন্যাশনাল টিমের কোচ
দিবে না, হ্যাঁ। তাই না? তো আর কেউ অন্য কেউ ওনও করতে পারে না। আপনি যারা আমাদের যারা নিচের স্তরে কোচ বলি, এই টিমের কোচ বলি, এই হাই পারফরমেন্সের কোচ বলি, বা হু ইজ দ্য প্ল্যানার, আই ডোন্ট নো, মানে এটা কোত্থেকে এখন আসে সম্ভবত কেউ নাই, আমি আগে জানি না গিয়েছিল। এটা কোত্থেকে আসে। সো ওইটার একটা আপনার মানে একটা চেইন অফ কমান্ডো হইতে হবে। আপনার যখন একটা কোচ বললো যে আমার এই টাইপের প্লেয়ার লাগবে, তো নিচে এটা নিয়ে কাজ করা শুরু হয়ে যাবে। সো সে ওটা বাইর করা শুরু করে, বাইর করে বলবে এই যে আমার কাছে এই 4-5টা অপশন আছে, আসো খেলা দেখো দেখো এই করি, মানে এইভাবেই কিন্তু আপনি অপশনগুলো ক্রিয়েট করবেন। আর যখন নিচের মানুষ ওই ক্ষমতাটা না থাকবে না, তখন জোর করে কেউ গিয়ে পুশ করতে যাবে না, তখন নিজের চাকরি চলে যাওয়ার ভয় থাকবে। সো ওই কাজ কেউ করতে চায়। যখন আপনি নিজের চাকরির ভয় না থাকবে, যখন আপনি ভালো কাজের জন্য মূল্যায়িত হবেন, তখনই কিন্তু আপনি আপনার বেস্টটা দিতে পারবেন। যখন আপনি সেফ খেলবেন, তখন কোনোদিন বেস্ট দিতে পারবেন না। আমাদের এখানে সবাই সেফ খেলতেছে, কেউ দায়িত্বটা নিতে চাচ্ছে না যে আই টেক দ্য রেসপন্সিবিলিটি। আবার হয় কি, যারা টপে দায়িত্বে থাকে তারা আবার এটা পছন্দ করে না, অন্য কেউ যদি ভালো কাজ করে তখন মনে হয় যে সে ইনসিকিউর ফিল করা শুরু করে। অ্যাজ আ নেশন ইনসিকিউরিটি আছে ভাই এক্স্যাক্টলি, মানে আমাদের মনে হয় যে ক্রেডিটটা আমার নীল লাগবে, আইডিয়া আমার, ক্রেডিটের ক্ষুধাটা আছে। হ্যাঁ, মানে সবাই ক্রেডিট নিতে চাবে, কিন্তু কেউ ওইখানে ওই যে আস্থাটা দিবে যে না তুমি করো, আমরা দলগতভাবে এটা আমরা ক্রেডিট শেয়ার করব, কেউ এই জায়গাটায় চায় না। আরেকটা ভাই আমার আজকের আলোচনার লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো আফটার সাকিব আল হাসান, ইউ হ্যাভ টু অ্যাডমিট, আফটার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে গ্লোবাল স্টার এখন শূন্য নাই। মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকেই এই কথা বলছে সাকিব নাই সাকিব নাই, এবং এইটা উত্তরোত্তর আরো বাড়বে। সামনে যত আইসিসি ট্রফি আসবে সবগুলোতেই মানুষ এটা নিয়ে আলোচনা করবে। অন দ্য আদার হ্যান্ড, আফগানিস্তানে আগে শুধু রাশিদান নাবি ছিল, এখন 5-7 জন স্টার। ফাজল হক ফারুকী বড় স্টার, ওমর জাই বড় স্টার, গুরবাজ তো দুর্দান্ত, ইব্রাহিম জাদরান, এক্স্যাক্টলি। আপনি 1-2 বছরের মধ্যে সাদিকুল্লাহ আতালও দেখবেন বড় স্টার। হ্যাঁ, নূর মোহাম্মদ। হ্যাঁ, আমি বিশ্বাস করি আফগান প্লেয়াররা বড় স্টার হইছে বিভিন্ন লিগে খেলে। ইটস নট জাস্ট আইপিএল, আপনি সিপিএল, আইএল, এসএ20, ইংল্যান্ডেও খেলে, বিগ ব্যাশেও খেলে। বাংলাদেশে আপনি কাউকে কোথাও খেলতে দেন না, বাংলাদেশের বিপিএল কে বাইরের মানুষজন পাত্তা দেয় না। ডু ইউ থিঙ্ক যদি ওপেন করে দেওয়া হয় বাংলাদেশের মার্কেটও, বাংলাদেশের প্লেয়াররাও যদি বাইরে খেলে, বড় বড় প্লেয়ারদের সাথে মেশে, তাহলে এই কালচারটা তুলনামূলক দ্রুত চেঞ্জ হওয়া সম্ভব। বাংলাদেশে ধরেন 25 সালে যত লিগ আছে, যেখানে যেখানে ডাক পাবে, দরকার হলে নিজেদের এজেন্টদের বইলা বাইরের লিগে খেলুক, ন্যাশনাল টিমে দরকার হলে অন্যান্য প্লেয়াররা খেলুক। ওরা যখন আইসা আবার সামনেবার টি20 ওয়ার্ল্ড কাপে বা এশিয়া কাপে খেলবে, ডোন্ট ইউ থিঙ্ক বাংলাদেশের মানসিকতাটা আরো ভালো হবে বা চেঞ্জ হবে? দিস ক্যান বি আ ওয়ে। এটা তো প্লেয়ারদের আর্ন করে নিতে হবে। আমাদের প্লেয়ারদেরকে যে নিবে, আমাদের প্লেয়াররা ওয়ার্ল্ড স্টেজে কি পারফর্ম করতেছে যে নিবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কেউ এক্সেপশনাল পারফর্ম করতো, আপনার মনে হয় না কোনো জায়গায় ডাক পাইতো না? কেন পায় না? আমাদের ওয়ার্ল্ড ইভেন্টে খুব ক্রাঞ্চ সিচুয়েশনে যে প্লেয়াররা দেখবেন যে বড় বড় জায়গায় বড় বড় কাজ করে ফেলে, বড় বড় পারফরমেন্স করে ফেলে, তখনই কিন্তু তাদেরকে চোখে ও এই প্লেয়ারটা কিন্তু ভালো খেলছে এবার, খুব ভালো, ওরে নাও। কিন্তু লিটন কিভাবে আইপিএল এ টিম পাইছে? ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলে, তাই না? তো বড় জায়গায় খেলছে তো, এটা এশিয়া কাপের মতো জায়গায়, বড় জায়গায় এইগুলো তো করতে হবে ভাই। আমাদের তো এগুলো প্লেয়াররা করে না। আমরা খালি ওই যে মানে মন জিতে, মানে ম্যাচ জিতাইতে পারি না, তো মন জেতা প্লেয়ার তো কোনো ফ্র্যাঞ্চাইজি নিবে না। ফ্র্যাঞ্চাইজি ম্যাচ উইনিং প্লেয়ার নিবে। ফ্র্যাঞ্চাইজির যে কাজ, ওটা প্রফেশনাল জায়গা, ওটা দেশ না, কিন্তু ওটা একটা মানে ফ্র্যাঞ্চাইজি, ওরা প্রত্যেকটা টাকার হিসাব রাখে। একটা প্লেয়ারকে নিবে, ওটা তার প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা কি রকম সার্ভিস দিবে এটার উপর ডিপেন্ড করে নিবে। আপনি যদি আপনার কাছে অপশন থাকে 4-5টা, আপনি বাংলাদেশের প্লেয়ার নিবেন না আপনি আফগানিস্তানের প্লেয়ার নিবেন? আপনি অবভিয়াসলি আফগানিস্তানের প্লেয়ার নিবেন, বায়াস না হইলে, আপনি যদি আপনার ফেভারিটিজম না থাকে। সো আমরা তো খালি কান্নাকাটি করি যে আমাদের প্লেয়ারদের কেন সুযোগ দিচ্ছে না। ভাই আর্ন করে সাকিবরে কেউ মানে করে, সাকিব কি খালি এজেন্ট লাগাই প্লেয়ার আইপিএল খেলছে বা বিভিন্ন দেশে খেলে? সাকিব তো আর্ন করছে ব্যাপারটা, আইপিএল এ গিয়ে ভালো খেলছে, তখন গিয়ে ওইদিকে ডাকছে, ইংল্যান্ডে ডাকছে, সাউথ আফ্রিকায় ডাকছে, দুবাই, ও তো পারফর্ম করছে ভাই। আমাদের প্লেয়াররা তো কেউ পারফর্মই করে না। এই যে লিটন আইপিএল এ গেল, লিটন কি পারফর্ম করছে আইপিএল এ, যে আবার তাকে নিবে? আমরা আবার কান্নাকাটি করবো লিটনকে কেন নিলেন না। হ্যাঁ, আরে ভাই ও তো আর্ন করে না, এই জিনিসটা তো অ্যাচিভই করতে পারলো না। আমাদের প্লেয়ারদের তো ওই মন মানসিকতাটাই নাই যে আমি দেখাই দিব যে ওয়ার্ল্ডের মধ্যে সব লিগ খেলা দেখাই দিব। ওয়ার্ল্ডের মধ্যে সব লিগ কেমনে খেলবেন আপনি? যদি এক লিগে গিয়ে ফাটায় ফেলান, তাহলে আরেক লিগে ডাকবে, ওই লিগে যখন ফাটাবেন তখন এটা লিগে একটা সার্কেল, ক্রিকেটিং সার্কেল। কিন্তু এনওসির ব্যাপারটা ভাই, এনওসি তো আমাদের সবচেয়ে স্ট্রিক্ট। আমার না, এইসব কিছুই না। আমাদের বোর্ডের হচ্ছে গিয়ে যে তুমি যদি দেশের হয়ে ভালো পারফর্ম না করো, তুমি বাইরে গিয়ে খেলে লাভটা কি আমার? কিন্তু ডু সাপোর্ট দিস আইডিয়া? দেখেন, এই যে ফ্র্যাঞ্চাইজ যারা খেলে প্রত্যেকে কিন্তু দেশের হয়ে ভালো পারফর্মার,
আফগানিস্তানের কথা বলেন বা অন্যান্য দেশের কথা বলেন, এর জন্য রেসপেক্ট করে বোর্ড তাদেরকে। তারা একটা জিনিস চাইলে তাদেরকে কখনো নিরাশ করে না। আপনার অফিসেও যদি আপনি ভালো পারফর্মার হন, আপনি যেটা বসে বলবেন বস কিন্তু আপনারটা শুনবে, তাই না? বুঝছেন না? আমাদের তো ওইটা নাই। আমাদের এইটা কবে হবে আমি জানি না, কিন্তু আমাদের প্লেয়ারদের মধ্যে বলেন, এদের মধ্যে বলেন, ওই হাঙ্গারনেস কম, ওই বড় ভাবার চিন্তাটা আমি জানি না কতটুকু আছে। আবার অনেকে আনলাকিও, তাসকিন আনলাকি আমি বলবো অনেক ক্ষেত্রে, তাসকিনের ওই থাকার পরও। সো ওই জায়গাটাতে ডেভেলপও করা জরুরি। আপনি যখন আপনার প্লেয়ারদেরকে, আপনার আইডিয়াটা রাইট যে আফগানিস্তান ক্রিকেট এখানে কারণ তারা ওয়ার্ল্ড ওয়াইড খেলে, তাদের ওই এক্সপোজার আছে, ওই প্রেশার নেওয়ার এবিলিটি আছে, বিভিন্ন দেশে গিয়ে খেলার এবিলিটি আছে, সাহস বাড়ছে, ড্রেসিং রুম শেয়ার করছে, কমিউনিকেশন ভালো হয়েছে এর জন্য। আর আরেকটা কিন্তু ক্রিকেটিং ওয়ার্ল্ড আমরা যতই বলি, ওয়ার্ল্ড কিন্তু ছোট। সো আপনি যে প্লেয়ারটা এসএ টি20 তে ভালো খেলবে, দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ানের কোনো মালিক চোখে পড়ে গেছে, এই ওরে নাও। আবার ওয়েস্ট ইন্ডিজ থেকে আপনি যাবেন ইংল্যান্ড থেকে আবার নিউজিল্যান্ড, সব জায়গায় খেলা সম্ভব যদি আপনি। যেমন এবার সাদিকুল্লাহ আতেল, সে এসএ20 তেও খেলছে। কেন খেলছে? কারণ ওই দলের ক্যাপ্টেন কিন্তু ডেকে নিয়ে আসছে খেলা। ও কিন্তু ফেভার করে নাই, ও কিন্তু ওর সবচেয়ে কাজের লোকটারে নিয়ে আসছে। এমন না যে আমার ভাই তোকে নিয়ে এলাম, দেখ তোর আমি কত বড় উপকার করলাম। এগুলা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে হয় না, এটা আমাদের দেশে হয়। আমাদের দেশে হয়, ভাই আমারে টিম দিছে, ভাই আমারে খেলায় দিল, ভাইকে অনেক ধন্যবাদ, হ্যাঁ তোরে আমি খুশি করে দিলাম, যা তুইও কি মনে রাখবি। এগুলোর থেকে বাইরে হতে হবে। একজন দুজন প্লেয়ার নির্ভর হইলে আমাদের দেশের ক্রিকেট আগাবে না ভাই। আসলে লাস্ট প্রশ্ন এবার, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট বলতে জিম্বাবুয়ে আসবে এপ্রিলে, জিম্বাবুয়ের এপ্রিলের পরে মে মাসে পাকিস্তানে, তারপরে জুন জুলাইয়ে শ্রীলঙ্কায় খেলা আছে 3 ফরম্যাট, তারপরে জুলাইয়ে সম্ভবত পাকিস্তানও আসতে পারে বাংলাদেশে, এখনো শিওর না। অগাস্টে আবার ইন্ডিয়ার সাথে দেশের মাটিতে ওয়ানডে টি20 আছে। সুতরাং নেক্সট 6 মাস মোটামুটি প্যাকড। আমার যা মনে হয় জিম্বাবুয়ের সিরিজে মুশফিক রিয়াদ খেলতেছে শিওর, কিন্তু তারপরে কি অবসর নিবে, মানে আমার পার্সোনাল হিসাব না, আমি শেষ করি, আমার পার্সোনাল হিসাব বলে সম্ভবত অগাস্টে দেশের মাটিতে ইন্ডিয়ার এগেইনস্টে পর্যন্ত এরা দুজন খেলতে চাইবে। তারপরে হয়তো বা বোর্ড থেকেও বলা হবে যে ইউ টু থিঙ্ক যে রিটায়ারমেন্ট করবা কিনা, অথবা বোর্ড থেকে অন্য চিন্তা করবে। আমি তো শুনছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের একটা হবে, যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিনিয়রদের শেষ, কিন্তু দুদিন আগে আবার ইন্ডিয়া বন্ধ চলে গেল। কিন্তু দুদিন আগে মোহাম্মদ সালাউদ্দিন এসে বলছেন যে আমাদের কাছে এমন কোনো খবর নাই, পত্রিকায় পড়ছি, আপনারাই জানেন, আপনারাই নিউজ করছেন। মানে দল এখনো জানে না ওয়েদার দিস টু আর গোনা রিটায়ার না, কারণ এটা তো কলটা তাদের ভাই, এটা তো আমি আপনার হয়ে কোনো কল দিতে পারবো না। তাদের কল আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার যতদূর মনে হয় বিশেষ করে রিয়াদের টি20 অবসরের ঘটনাটা, আমি নির্বাচকদের সাথে কথা বলছি, ব্যাপারটা এরকম ছিল। ওয়ার্ল্ড কাপের পরেই রিয়াদকে বলা হয়েছিল ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার। রিয়াদ বলছিল আমি ইন্ডিয়া সিরিজে খেলতে চাই, এর জন্য সবকিছু বাদ দিয়ে এই সুযোগটা রিয়াদকে দেওয়া হয়েছিল। আমার মনে হচ্ছে এবার এই দুজনের সাথে ওডিআই নিয়েও কথা বলা হবে, তারা তাদের প্ল্যান জানাবে, তাদের কোনো প্ল্যান জানাইলে হয়তোবা বোর্ড সেটা সম্মান করবে। কিন্তু যদি তারা বলে যে না আমরা কন্টিনিউ করতে চাই, বোর্ড কতদিন পর্যন্ত চিন্তা করবে? সামনে আমার 27 ওয়ার্ল্ড কাপ আসতে হবে, তার জন্য টিম বানাতে হবে। সেক্ষেত্রে মানে কতদূর পর্যন্ত গেলে বলা যাবে না যে ইটস টু লেট, এখনই হয়ে গেলে। এটা তো আরো 2 বছর আগে করা উচিত ছিল ফয়সাল, অলরেডি উই আর লেট, অলরেডি লেট। এখন এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করা উচিত। যেটাই হয় এখন, যেহেতু তারা এমন না যে 5 বছর আরো দিতে পারতেন না, তাহলে আমি এইটা কোশ্চেন করতাম যে আচ্ছা ঠিক আছে বাদ দেন, ও ভালো খেললে আবার কামব্যাক করলো, ভালো খেললে দলে নিয়ে নিন। এখন তো আমি এটাও বলতে পারবো না যে আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে দেন, আবার ভালো খেলে কামব্যাক। এখন তার যে এজ, তার তো আর কামব্যাক করার মতো আমি তাকে নিয়ে কত দূর ভাবতে পারি, আমার লং টার্ম প্ল্যানিং এ কি তিনি আছেন? ভাই বিশেষ করে আমি মুশফিকুর রহিমের কথা বলবো, উনি 96 টেস্ট উনি দাঁড়ায় আছেন। আমি 100% শিওর মুশফিকের স্বপ্ন 100টা টেস্ট খেলা বাংলাদেশের হয়ে। আমি বিশ্বাস করি হি ডিজার্ভস, কিন্তু যে মুশফিক ইনজুরি মুক্ত ক্যারিয়ার কাটাইছে পুরোটা সময়, লাস্ট 1-2 বছরে সে 4টা টেস্ট কিন্তু ইনজুরির জন্য মিস করছে। সো আই বিলিভ ইটস হাই টাইম মুশফিক শুড ফোকাস অন দি টেস্ট ম্যাচ অনলি, 100টা টেস্ট কমপ্লিট করে এরপর সসম্মানে চলে যাক। দল আর দেশের জন্য মনে হয় সেটাই ভালো। এখন দেখেন হোয়াইট বল ফরম্যাটটা আর একটু এখন ডিমান্ডিং। লাল বল ক্রিকেটে তাদের দরকার আছে, মাহমুদুল্লাহ তো রিটায়ার করেছেন, বাট মুশফিক অনেক ক্যাপেবল, তার ওটা স্যুটও করবে যতটুকু। এখন হোয়াইট বল ফরম্যাটে তার মতো এত একটা প্লেয়ার এত বছর বাংলাদেশকে দেওয়ার পরে এইভাবে তারও হয়তো ভালো লাগবে না যে মানুষের কাছে শোনা বা বোর্ডের কাছে শোনা বা দর্শকদের কাছে ফ্যানদের কাছে, তারও ভালো লাগে না পারফর্ম না করে। কিন্তু কলটা তো তাকেই নিতে হবে ভাই, কেউ তো আপনাকে অসম্মান করতে চায় না, আপনাকেই বলতে হবে যে দিস ইজ ইট, বা একটা ঘোষণা দিয়ে দেন যে হ্যাঁ নেক্সট ইয়ার
ওই টুর্নামেন্টে আমার লাস্ট, ঘোষণা দিয়ে দেন। বড় বড় প্লেয়াররা তো এইভাবেই ঘোষণা দেয় যে নেক্সট সিরিজের এইটাই আমার লাস্ট টেস্ট, বা নেক্সট ম্যাচের এটাই আমার লাস্ট ম্যাচ ওয়ান ডেতে বা এটাতে, বা নেক্সট ওয়ার্ল্ড কাপে আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমরা কেউ কিছু বলি না, আমরা মানে ভিতরে রেখে দেই, কারণ অনেকভাবে সম্মান পাই না আমরা বোর্ড থেকে, যে সম্মানটা আমরা আশা করি প্লেয়ার হিসেবে আমি প্রাপ্য ওটা পাই না। আবার বোর্ডও চিন্তা করবে প্রফেশনাল হইলে তো ভাই খালি সম্মান দিয়ে আমার চলবে না, আমার তো ভাই দেশের পারফরম্যান্সের তো আমাকে উত্তর দিতে সম্মানের হচ্ছে। ডেফিনেশনটা নিয়েও আমার মনে হয় ক্রিকেটারদের মধ্যে একটা সংশয় হইতে আছে। পারে। হোয়াট ডু ইউ মিন বাই সম্মান? আই মিন আজীবন মানে যে খেলানো আমি এত সম্মান কিছু হতে দিলাম পারে। দেশকে, এখন আমাকে এভাবে ছুড়ে ফেলে দিবেন, এটা তাদের কাছে খারাপ লাগে। আমার কেন জানি মনে হয় ভাই যে বিট, মুশফিক, রিয়াদ, মাশরাফি এরা ক্রিকেটের প্রতি খুব বেশি ভালোবাসা থেকেই সম্ভবত ক্রিকেট ছাড়তে চায় না। বাট ভালোবাসার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, বা একটা কথা বলা হয় যে লেবু বেশি কচলাইলে তেতা হয়ে যায়, সম্ভবত ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। দর্শক, আজকে অনেক আলোচনা করলাম আমরা, অনেক কঠিন কঠিন কথা সম্ভবত বলে ফেলছি, বাট হোয়াট এভার উই ডিড ইট ফর দ্য লাভ অফ বাংলাদেশ ক্রিকেট। আশা করি বাংলাদেশ ক্রিকেট দ্রুতই আলোর পথে ফিরে আসবে, যেই নেসেসারি চেঞ্জগুলো দরকার সেগুলো হবে। আর এরপরে আবার বাংলাদেশের খেলা আছে এপ্রিলে, জিম্বাবুয়ের এগেনস্ট আন্তর্জাতিক ম্যাচ, তার আগে ডিপিএলও শুরু হচ্ছে। সো সব মিলিয়ে দেশে ক্রিকেট এখনই থেমে যাচ্ছে না, ব্যস্ততা চলমান থাকছে। আশা করি আপনারা সেই খোঁজ খবরও রাখবেন, ক্রিকেট রিলেটেড সবশেষ খবর পেতে ক্রিকফ্রেন্সের সাথেই থাকবেন।